নায়ের ভিতরে যে কত কিছু জমে আছে সেটা সে নিজেও জানে না। এরপর রায়হান তাহলে এটাই ফাইনাল। শব্দটা টেবিলে পড়ার সাথে সাথেই সিদ্ধান্তটা পাথরের মতো শক্ত হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে রায়হান চলে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দটা অরিত্রীর কানে অনেকক্ষণ বাজতে থাকলো, যেন কোনো অধ্যায়ের পরিসমাপ্তি নয়, বরং আরো বড় কিছু শুরু হতে যাচ্ছে। অরিত্রীর মা বললেন, আমাদের একটু গিয়ে ওর বাড়িঘর দেখে আসা দরকার না? অরিত্রীর কণ্ঠ হঠাৎই তীক্ষ্ণ হয়ে উঠল। কোনো প্রয়োজন নেই। আসবে, বিয়ে করবে, নিয়ে যাবে, এর বেশি আর কিছুই করবে না, কিচ্ছু হবে না। বলেই অরিত্রী নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। দরজার এই শব্দে অনিমা আর মা দুজনেই চমকে উঠল। তারা একে অপরের দিকে তাকিয়ে রইল। এমন আচরণের কারণ তারা কেউই বুঝতে পারল না। পরের দিন সকালে অরিত্রীর ঘুম ভাঙল রায়হানের ফোনে। 11টায় শপিংয়ে যাব, দেরি থাকবে। আমি বাসার নিচে থেকে নিয়ে যাব। ঘুম জড়ানো কণ্ঠে অরিত্রী, শপিংয়ে কেন যাব? আমি বলেছি তাই। আমি যাব না বলতেছি তো, কোনো আয়োজন হবে না। কেউ আয়োজন করতে বলনি তোমায়? শপিংয়ে যাব বলেছি মানে যাব। অরিত্রী কিছু বলতে গেলে রায়হান আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না, বাই। বলেই কল কেটে দিল রায়হান। অরিত্রী আহাম্মকের মতো বসে রইল। ফোনটার কালো স্ক্রিনের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, এর পরের জীবনটা আসলে তার কেমন হবে। যদি সেটা আর চাকরি না করে তাহলে এই সংসার কিভাবে চলবে? রায়হান কি তাকে চাকরি করতে দিবে? হাজারটা প্রশ্ন তার মাথায় ঘুরতে লাগলো, একটার পর একটা প্রশ্ন, কিন্তু কোনো উত্তর নেই। এরপর ফ্রেশ হয়ে রেডি হয়ে ড্রয়িং রুমে গেল অরিত্রী। অনিমা জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস তুই এখন? অরিত্রী সবটাই বলল। সবটা শুনে অনিমা হেসে দিল। অরিত্রী ভ্রু কুঁচকে, আজব, হাসছো কেন? অনিমা হাসি থামিয়ে বলল, যা ঘুরে আয় একটু, ভালো লাগবে। ঠিক 11টার পর পরই অরিত্রীর ফোন বেজে উঠল। রায়হান ফোন করেছে। অরিত্রী নিচে নেমে গেল। রায়হান গাড়িতে বসে আছে ড্রাইভিং সিটে। অরিত্রী গিয়ে পেছনে বসলো। রায়হান তখন, আমি কারো ড্রাইভার নয়। অরিত্রী আবারও কপাল কুঁচকে সামনে এসে বসলো। রায়হান তখন গাড়ি স্টার্ট দিচ্ছে না। এবার অরিত্রী রায়হানের দিকে তাকালো। আস্তে রায়হান বলল, সিট বেল্ট। অরিত্রী সিট বেল্ট বাঁধলো। এরপর রায়হান গাড়ি স্টার্ট দিল। সারাদিন ঘুরে ঘুরে রায়হান অরিত্রীকে শাড়ি গয়না কিনে দিল, সাথে অনিমা, তাদের মা আর অব্রর জন্য। প্রতিটা দোকানে ঢোকার সময় অরিত্রী নিজেকে যেন অন্য কারোর জীবনে হাঁটতে দেখছিল। দুপুরে তারা বাইরেই খেয়েছে। এরপর বিকেলের দিকে বাড়ির পথে রওনা হলো তারা। গাড়িতে বেশ কিছুক্ষণ নীরবতা ছিল। এরপর হঠাৎই অরিত্রী, এগুলো দিয়ে আমি কি করব? পড়বে। আমি পরবো না। রায়হান মির্জার বউ পুরান কাপড়ে বিয়ে করবে? সেটা হবে না। অরিত্রী কিছুক্ষণ থেমে জিজ্ঞেস করলো, হ্যাঁ, রায়হান মির্জা, কিন্তু আপনি সেদিন কেন বলেন আপনার নাম রায়হান চৌধুরী? রায়হানের মুখ শক্ত হয়ে গেল। দিস ইজ নান অফ ইউর বিজনেস। অরিত্রী আবার কিছু বলতে যাবে, তখনই রায়হান ব্রেকে। আর একটা কথা শুনতে চাচ্ছি না অরিত্রী। অরিত্রী এবার চুপ করে যায়। এই চুপটা স্বাভাবিক না। এই চুপের ভিতরে হাজারটা প্রশ্ন, হাজারটা ভয় আর একটা অদ্ভুত হাল ছেড়ে দেওয়ার মতো ভাবনা। অরিত্রী আর রায়হানের দিকে তাকায় না। বুকের ভেতরটা কেমন ফাঁকা হয়ে আসে অরিত্রীর। রায়হান অরিত্রীকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে যায়। গাড়ির দরজাটা বন্ধ হওয়ার শব্দটা অরিত্রীর কানে অনেকক্ষণ বাজতে থাকে। গাড়িটা সামনে এগিয়ে যায়, তারপরে আর দেখা যায় না। কিন্তু রায়হান চলে গেলেও তার উপস্থিতি যেন গাড়ির ধোঁয়ার মতো বাতাসে লেগে থাকে। অরিত্রী কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে, তারপর ভারী পা ফেলে সিঁড়ির দিকে যায়। প্রতিটা ধাপেই মনে হয় এই ধাপগুলো তাকে আর আগের জায়গায় ফিরিয়ে নিচ্ছে না। অরিত্রী বাসায় গিয়ে সব জিনিসপত্র সবাইকে দেখায়। ড্রয়িং রুমের মাঝখানে একের পর এক প্যাকেট খুলতে থাকে। অনিমা একটার পর একটা তুলে দেখে। অব্র হাত বাড়িয়ে দেয় চকচকে কাগজের দিকে। মা চুপ করে বসে থাকেন, মাঝে মধ্যেই শুধু বলেন, অনেক কিছু দিয়েছে বাবা। অরিত্রীর পাশে দাঁড়িয়ে থাকে। কারো উত্তেজনা তার ভেতরে ঢোকে না। সে জানে না কেন এই জিনিসগুলো তার কাছে কোনো আনন্দ আনছে না, বরং মনে হচ্ছে প্রতিটি প্যাকেট তার জীবনের আরেকটা দরজা বন্ধ করে দিচ্ছে। এভাবে কেটে যায় দিনগুলো। দিনের পর দিন একই রুটিন, সকাল দুপুর রাত সবকিছু যেন ক্যালেন্ডারের পাতায় আটকে আছে। অরিত্রী হাসে, কথা বলে, রান্নাঘরে যায়, কিন্তু নিজের ভেতরে কোথাও থাকে না। সে বুঝতে পারে সে শুধু সময় পার করছে, বাঁচছে না। ঘনিয়ে আসে বিয়ের সময়। তারিখটা যত কাছে আসে অরিত্রীর বুক তত টানতে থাকে। কখনো রাতে শুয়ে হঠাৎ বুক ধড়ফড় করে ওঠে, কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাতেই ভয় লাগে। সেদিন ছিল বৃহস্পতিবার।
সেদিন রাতে রায়হান অরিত্রীর মাকে ফোন দিয়ে জানায় পরের দিন রায়হান আর তার এক আন্টি আসবে। ফোনটা রাখার পর অরিত্রীর মা অনেকক্ষণ বসে থাকেন, হিসাব মেলাতে পারেন না। নিজেই নিজেকে বলেন, আমার তো কেউ নেই, আজ বলছে আন্টির কথা। অরিত্রী পাশের ঘর থেকে কথাটা শুনে ফেলে। বুকের ভেতরটা কেমন ধক করে ওঠে। এতদিন যে মানুষটা নিজেকে একা বলেছে, আজ তার হঠাৎ আন্টির কোথা থেকে আসে। এদিকে সময় যত ঘনাচ্ছে অরিত্রীর তত দম বন্ধ হয়ে আসছে। সে বুঝতে পারে না সে কি বিয়ে করতে যাচ্ছে, না কোনো অজানা চুক্তিতে ঢুকে পড়ছে। প্রতিটা সিদ্ধান্ত যেন আগেই নিয়ে নেওয়া হয়েছে, তা শুধু মাথা নাড়িয়ে যাওয়াই বাকি। সেদিন সারা রাত অরিত্রীর ঘুম হলো না। ঘরের আলো নিভানো, ফোন পাশে রাখা, চোখ বন্ধ করা, কিছুই কাজে আসে না। মাথার ভেতরে সব কথাগুলো ঘুরছে, মুখের সামনে দৃষ্টিগুলো ভেসে আসছে। কখনো রায়হানের মুখ, কখনো মায়ের চোখ, কখনো নিজের ফাঁকা ভবিষ্যৎ। ভোরের দিকে এক সময় চোখ বুঝে আসে অরিত্রীর। সকালেই অরিত্রীর মা এসে অরিত্রীকে ডেকে তুলল। অরিত্রী ফ্রেশ হয়ে এসে চুপ করে সোফায় বসে রইল। তার শরীরটা আছে কিন্তু মনটা নেই। মা আর অনিমা মিলে কাজ করছে। রান্নাঘরের আওয়াজে বাড়ি ভরে উঠছে। তেলের ছ্যাঁকা, হাঁড়ি ঢাকনার শব্দ, সবকিছুই স্বাভাবিক, অথচ অরিত্রীর কাছে সবই অদ্ভুত। এর মধ্যে অব্র ঘুম থেকে উঠে গেল। অরিত্রী অব্রকে কোলে নিয়ে রুমের ভেতরটায় হাঁটাহাঁটি করতে লাগলো। অব্রর ছোট হাত তার গলায় জড়িয়ে আসে। অরিত্রীর বুকের ভেতরটা হালকা কেঁপে ওঠে। এই বাচ্চাটার কোনো দোষ নেই, তবু তার ভবিষ্যৎও এই সিদ্ধান্তগুলোর সাথে জড়িয়ে যাচ্ছে। এই ভাবনাটা তাকে আরো ভারী করে তোলে। কিছুক্ষণ পরেই রায়হান ফোন দিল অরিত্রীকে, জানালো জুম্মার নামাজ শেষ করে তারা আসবে। অরিত্রী শুধু বলেই ফোনটা রেখে দিল। আর কোনো শব্দ বের হয় না তার মুখ দিয়ে। দুপুরের দিকে অরিত্রী শাওয়ার শেষ করে চুপ করে বসে রইল বারান্দায়। আকাশটা আজ অদ্ভুত রকমের ফাঁকা লাগছে। বাতাসে ওড়না নড়ে ওঠে। সে দূরে তাকিয়ে থাকে। মনে হয় এই দূরত্বটাই যদি ধরে রাখতে পারত। কিছুক্ষণ পর অনিমা এসে, কি রে, তুই এখনো রেডি হসনি কেন? এমনি। তাড়াতাড়ি রেডি হয়ে নে। অরিত্রী আলমারির সামনে দাঁড়ায়। রায়হানের কিনে দেওয়া শাড়িটা বের করে, হালকা অ্যাশ আর সাদা রং। শাড়িটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে। মনে হয় এই শাড়িটা শুধু কাপড় না, এটা তার জীবনের একটা ঘোষণা। তারপর ধীরে ধীরে শাড়িটা পরে নেয়। কিছুক্ষণ পর অনিমা ঘুরে এসে দেখে অরিত্রী শুধু শাড়ি পরেই বসে আছে। কি রে, তুই সাজিসনি এখনো? শাড়ি তো পরেছি, আর সাজতে হবে না। একটু হালকা করে সাজগোজ কর। আয়, আমি সাজিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি সাজছি। অরিত্রী আয়নার সামনে দাঁড়িয়ে হালকা করে সাজে। কাজল, লিপস্টিক, সবকিছু খুব মেপে, যেন বেশি হলে নিজেকে হারিয়ে ফেলে। এরপর অরিত্রী রান্নাঘরের দিকে যায়। দেখে মা আর অনিমা মিলে পোলাও, মাংস, রোস্ট, টিকিয়া, ডিম কোরমা এত কিছু বানিয়েছে। অরিত্রী অবাক হয়ে, এসব কি? এমন করিস না মা, এমনিতেই তো কোনো কিছুই করতে পারছি না। এই কথার ভিতরে ইমায়ের অসহায়তা লুকানো। অরিত্রী আর কিছু বলে না। মুখের ভেতরে জমে থাকা বিরক্তি চেপে রেখে নিজের রুমে ফিরে আসে। নামাজ শেষ করে রায়হান বাসার নিচে এসে ফোন দেয়। তারপর ভিতরে আসে। ভিতরে ঢুকে রায়হান অরিত্রীর মাকে সালাম দেয়। বসো বাবা, তা তোমার আন্টি আসবে বললে যে, উনি কোথায়? জি, রাস্তায়। আচ্ছা, বসো বাবা। রায়হান সোফায় বসে থাকে। তার ভঙ্গিতে অদ্ভুত এক চাপা অস্থিরতা। চোখ এদিকে ওদিকে যায় কিন্তু মুখ খোলে না। তখনই ড্রয়িং রুমে আসে অরিত্রী। এসেই বলে, চলে এসেছেন মিস্টার রায়হান মির্জা। ঘরের বাতাস যেন থমকে যায়। রায়হান, অনিমা আর মা তিনজনে একসাথে অরিত্রীর দিকে তাকায়। রায়হান মির্জা মানে? হ্যাঁ, তিনি তো আসলে রায়হান চৌধুরী না, তিনি রায়হান মির্জা। কথাগুলো যেন ঘরের মাঝখানেই আছড়ে পড়ে। একটু থেমে অরিত্রী আবারও বলে, সেদিন তোমাদের সে মিথ্যে বলেছিল। কেন বলেছিল সেটা তিনিই জানেন। আমি জিজ্ঞেস করেছিলাম, বাট বলেনি। অনিমা আর মা স্তব্ধ হয়ে যান। রায়হান ফ্লোরের দিকে তাকিয়ে থাকে, যেন এই মুহূর্তের জন্যই সে এতদিন চুপ ছিল। ঘরে নীরবতা নেমে আসে। নীরবতা ভেঙে অরিত্রীর মা, রায়হান, চোখ ভিজে আসে তার। তিনি উঠে গিয়ে রায়হানের মাথায় হাত রাখেন। তুই কি আমার রায়হান? অরিত্রী বিস্ময়ে তাকিয়ে থাকে। আমার রায়হান? এই শব্দগুলো তার মাথার ভিতরে ঘুরতে থাকে। অনিমা এগিয়ে এসে কাঁপা গলায়, ভাই। রায়হান আর নিজেকে সামলাতে পারে না। সে অরিত্রীর মাকে জড়িয়ে ধরে বলে, ছোট মা। অরিত্রীর মাথার ভেতরে তখন শুধুই শূন্যতা। হাজার প্রশ্ন জমে আছে কিন্তু কোনো উত্তর নেই। ঠিক তখনই রায়হানের ফোন বেজে ওঠে। সে ফোন রিসিভ করে। 4 তলায় আসো। তারপর অরিত্রীর মা বলে, মামুনি, দরজাটা খোলো।
অরিত্রীর মা দরজা খুলে দেয়। দরজা খুলে দেখেন দুজন মানুষ সামনে দাঁড়িয়ে। অরিত্রীর মা চোখ মুছতে মুছতেই বলেন, বাবা। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষ দুজনের দিকে তাকিয়ে অরিত্রীর মা কিছুক্ষণ কথা বলতে পারলেন না। চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল, ঠোঁট কাঁপছিল, তার মুখ দিয়ে শব্দ বেরোচ্ছিল না। বহু বছর আগের একটা পরিচয়, একটা নাম, একটা সম্পর্ক, সব একসাথে এসে বুকের উপরে আছড়ে পড়ল। শুধু একটা শব্দই বের হয়েছে, বাবা, মা। শব্দটা বেরোতেই রাশেদ, আশরাফ আর এক পা ভিতরে এগিয়ে এলেন। বয়স তাকে নুইয়ে দিয়েছে, কাঁধটা আগের মতো সোজা নেই, চোখের দৃষ্টি ঝাপসা, কিন্তু মুখটার কাঠিন্য এখনো একই রকম। তবু এই মুহূর্তে সেই কাঠিন্যের নিচে চাপা পড়ে আছে অসহায়তা। তার পাশে দাঁড়িয়ে থাকা মহিলা রুনা এক মুহূর্ত দেরি করলো না, সে এগিয়ে এসে অর্থের মাকে জড়িয়ে ধরলো। ভাবি, অর্থের মা কিছু বলতে পারলেন না, শুধু রুনার কাঁধে মুখ গুজে কাঁদতে লাগলেন। এতদিন জমে থাকা সব অভিমান, কষ্ট, অপমান সব যেন এই কান্নার ভিতর দিয়ে বেরিয়ে আসছে। ড্রয়িং রুমের ভিতরে সবাই নিঃশব্দ। অনিমা এক পাশে দাঁড়িয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রায়হান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর অরিত্রী, সে যেন এই ঘরে কেউই না, দূরে দাঁড়িয়ে আছে, হাত দুটো শক্ত করে চেপে ধরে। রাশেদ, আশরাফ ধীরে ধীরে ভেতরে ঢুকলেন। সোফায় বসতে পারলেন না, মনে হলো এই ঘরের বাতাসও তার জন্য ভারী। অরিত্রীর মা চোখ মুছতে মুছতেই বললেন, বসুন বাবা। রাশেদ মাথা নাড়লেন। বসার অধিকার অনেক আগেই হারিয়েছি। ঘরে যেন আবার নিস্তব্ধতা নেমে এলো। অরিত্রীর মা চোখ মুছে, আপনি এসেছেন বাবা? আপনি কি সত্যি? কথাটা শেষ করতে পারলেন না। গলাটা বুঝে এলো অরিত্রীর মায়ের। লোকটা চোখ নামিয়ে ফেললেন, তারপর ধীরে ধীরে মাথা তুলে বললেন, হ্যাঁ বৌমা, আমি। এই কথাটুকু বলার সাথে সাথে অরিত্রীর মা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করলো। পুরো দৃশ্যটা অরিত্রীর কাছে যেন কোনো স্বপ্নের মতো লাগছে। মাথার ভেতরে হাজারটা প্রশ্ন ঘুরছে। রায়হান তখন চুপচাপ দাঁড়িয়ে, তার চোখে কোনো বিজয় নেই, নেই অহংকার, শুধু একটা চাপা কষ্ট। যেন বহু বছর ধরে বুকের ভেতরে জমে থাকা সত্য আজ হঠাৎ করেই সবার সামনে এসে দাঁড়িয়েছে। অর্থের মা প্রথমে কথা বললেন। এতদিন কোথায় ছিলেন? বৃদ্ধ লোকটা দীর্ঘশ্বাস ছাড়লেন। মনে হলো এই প্রশ্নের উত্তর দিতে তার অনেক বছর লেগে গেছে। অনেক দূরে ছিলাম, নিজের রাগ, নিজের অহংকার নিয়ে বেঁচেছিলাম। তার কণ্ঠে অপরাধ বোধ স্পষ্ট। অরিত্রী আর চুপ থাকতে পারল না। এতক্ষণ যে প্রশ্নগুলো বুকের ভেতরে জমেছিল সেগুলো একসাথে বেরিয়ে এলো। আপনি কে? ঘরে আবারও নিস্তব্ধতা নেমে এলো কিছু সময়ের জন্য। লোকটা অরিত্রীর দিকে তাকালো, চোখে গভীর এক স্নেহ, কিন্তু তাতে অপরাধও লুকানো। আমি তোমার দাদা। এই একটা বাক্যে অরিত্রীর বুকের ভেতরে যেন কিছু একটা ভেঙে গেল। তার মাথা ঝিমঝিম করে উঠল। দাদা মানে বাবার বাবা? নারীটা এবার কথা বললেন। আর আমি তোমার ছোট ফুপু মা, রুনা। অরিত্রী তাকিয়ে রইল। কিছুক্ষণ পর ধীরে ধীরে বলল, তাহলে রায়হান? রুনা চোখ মুছতে মুছতে বললেন, ও তোমার বড় ফুপু, রেনু আপার ছেলে। এই কথাটুকু শুনে অরিত্রীর মাথার ভেতরে সব কিছু ঘুরে গেল। রায়হান এবার অরিত্রীর মায়ের সামনে এগিয়ে এলো। তার কণ্ঠ শান্ত, কিন্তু ভেতরে চাপা আবেগ। আমি তোমাদের কাছে পরিচয় লুকিয়েছিলাম, কারণ আমি ভয় পেয়েছিলাম। অরিত্রীর মা তাকিয়ে আছে রায়হানের দিকে, চোখে প্রশ্ন। ভয়? রায়হান কিছুক্ষণ চুপ থেকে বলল, ভয় পেয়েছিলাম যদি আমাকে গ্রহণ না করো। রাশেদ, আশরাফ অরিত্রীর দাদা এবার অনিমাকে নিজের কাছে ডাকলেন। এরপর কথা বলা শুরু করলেন। তার কণ্ঠ ভারী কিন্তু ভাঙা। অনেক বছর আগে আমি একটা অন্যায় করেছিলাম। আমার ছেলে রাহিত, মানে তোমার বাবা আর তোমার মাকে আমি মেনে নেইনি, শুধু নিজের অহংকারের জন্য। অরিত্রীর মায়ের চোখ আবার ভেজে উঠল। একটু থেমে দাদা আবার অনিমার হাত ধরে বলতে শুরু করলেন, আমাকে মাফ করে দে বড় আপু, আমি অনেক বড় অন্যায় করেছি। তার গলা কেঁপে উঠল। আজ আমার ছেলে নেই, বড় মেয়েও নেই, তোরা আছিস, রায়হান আছে, তবুও আমি একা। অরিত্রীর মায়ের চোখ ছলছল করে উঠল। বড় মেয়ে নেই মানে? আপা আপা বেঁচে নেই? রায়হান মাথা নিচু করলো। না মামনি, অনেক বছর আগে। বলেই রায়হান থেমে গেল। এই কথা শোনা মাত্র অরিত্রীর মা আর নিজেকে ধরে রাখতে পারলেন না, রায়হানকে জড়িয়ে ধরলেন। আমি আমি রেনু আপার কাছে শুধু ভালোবাসা পেয়েছি। এই বাড়ির বউ হয়ে শুধু ওনার কাছেই সম্মান পেয়েছি। আপা নাই,
এটা আমি মানতে পারছি না। অনিমাও চুপ করে কাঁদছে। ঘরের ভেতরে কান্নার শব্দ ভাসছে। অরিত্রী দূরেই দাঁড়িয়ে আছে। তার কাছে সবকিছু যেন কুয়াশার মতো। সম্পর্কগুলো মাথার ভেতরে ঠিকমতো বসছে না। রায়হান এবার কথা বলতে শুরু করলো ধীরে ধীরে। অনেক বছর আগে অ্যাক্সিডেন্টে মা বাবা দুজনেই। একটু নিজেকে স্বাভাবিক করে রায়হান এবার বলতে লাগলো, তোর মনে আছে মামুনি, কোন এক ঈদের সময় আমরা সবাই গিয়েছিলাম খালামনির বাসায়। অরিত্রীর মা রায়হানের দিকে তাকিয়ে মাথা নাড়লেন। এরপর রায়হান আবার, তখন অরিত্রীর বয়স মাত্র 1 বছর আর আমার 8। অরিত্রীর চোখ বড় হয়ে গেল। আমি ওকে কোলে কোলে রাখতাম, ছোট্ট একটা পুতুলের মতো ছিল। অরিমাপু আমাকে অনেক আদর করতাম, আমার বকা দিত, ঠিক করে ধর, পড়ে যাবো অরিত্রে। অনিমা ফুপিয়ে উঠল। রায়হান গলার শব্দ ভারী করে বলল, সেদিন নানা খালামনির বাসায় এসে যখন তোমাদের দেখলেন। রাশেদ আশরাফ মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। রায়হান থেমে আবারও শুরু করলো, সেদিন তিনি তোমাদের বের করে দিয়েছিলেন বাসা থেকে। তারপর আর কোনো যোগাযোগ রাখেননি, সব ছিন্ন হয়ে গিয়েছিল। সেদিনের পর আমিও নানার সাথে আর কথা বলিনি। একটু থেমে রায়হান বলল, আমি তখন ছোট ছিলাম, কিন্তু অরিত্রীকে বলতে পারিনি। আমি অরিত্রীকে অনেক মিস করতাম মামুনি। জানি না কখন সেই মিস করাটা ভালোবাসা বদলে গেল। ঘরের ভেতরে কেউ নড়ছে না। বাবা মা মারা যাওয়ার পর আমি অস্ট্রেলিয়া চলে যাই দাদার কাছে, কিন্তু মন ভরে থাকতো ঢাকায়। কিন্তু তখন আমি নানার সাথে কোনো যোগাযোগ রাখিনি, শুধু খালামনির সাথে কথা হতো মাঝে মাঝে। জানো মামুনি, শুধু একটা ছবি ছিল আমার কাছে, ছোট্ট অরিত্রীর। অরিত্রীর বুক ধপ করে উঠল। আমি যখন পড়ালেখা শেষ করলাম তখন দাদা আমাকে আমাদের কোম্পানির হাল ধরতে বললেন। ঢাকায় ফিরে যখন অফিস জয়েন করি, এরপর আমি অনেক খোঁজ করেছি মামার, কিন্তু পাইনি। একদিন আমার অফিসের স্টাফ লিস্টে নামটা দেখি, অরিত্রী। এরপর সে হাত মুঠো করে বলল, বুকের ভেতর ঝড় উঠে গেছিল আমার। সব ইনফরমেশন বের করলাম, যখন বুঝলাম ওটা আমার অরিত্রী। রুনা এবার অরিত্রীর মায়ের সামনে এগিয়ে এলো। এইসব কথাও আমাকে বলেছিল খালামণি, জানি না কিভাবে দেবে, কিন্তু আমার অরিত্রীকে আমাকে ফিরিয়ে দাও, না হলে আমি সব জ্বালিয়ে দেব। রাশেদ আশরাফের চোখ ভিজে উঠল। এত বছর কোনো যোগাযোগ রাখেনি ও আমার সাথে। আজ বুঝছি সব থাকতেও আমি একা। এরপর তিনি অরিত্রীর মায়ের সামনে এসে দাঁড়ালেন। বৌমা, আমাকে মাফ করে দাও। আমি ছেলেকে হারিয়েছি, তোমার সংসার জীবন নষ্ট করেছি, নাতনি দুটোর শৈশব কেড়ে নিয়েছি। আমি জানি আমাকে ক্ষমা করা যায় না, তবুও আমাকে ক্ষমা করো। আমি আছি আর কয়দিন, শেষ বয়সে আমি আর কিছু হারাতে চাই না মা। অরিত্রীর মা চোখ মুছলেন, কিন্তু কিছু বললেন না। রুনা একে একে সবাইকে জড়িয়ে ধরল। শেষে অরিত্রীর সামনে এসে দাঁড়ালো। এই সেই ছোট অরিত্রী, আজ কত বড় হয়ে গেছিস। অরিত্রীর দাদা তার দিকে হাত বাড়ালেন। কাছে আয় মা। অরিত্রী ধীরে এগিয়ে গেল। এক পাশে রায়হান, অন্য পাশে অরিত্রী। মাঝখানে বসেছেন রাশেদ আশরাফ। তিনি দুজনের হাত নিজের হাতে নিয়ে ধরলেন। এখন তুই খুশি তো রায়হান? রায়হানের চোখে পানি জমে উঠল। রুনা হেসে বলল, অরিত্রী করে মাথা খারাপ করে দিচ্ছিলি, এখন শান্তি? হালকা হাসি রেশ ছড়িয়ে পড়ল ঘরের মধ্যে। অরিত্রী এক পলক রায়হানের দিকে তাকিয়ে অবাক চোখে সরিয়ে নিল। রায়হান এবার অরিত্রীর দিকে তাকিয়ে বলল, যাকে হৃদয় ধরে বছর কেটেছে, আজ সে শুধু আমার। এর চেয়ে বড় পাওয়া আর কি? অরিত্রী রায়হানের কথাটা শুনে কিছুক্ষণের জন্য মনে হয় নিঃশ্বাস নিতেই ভুলে গেল। যাকে হৃদয় ধরে বছর কেটেছে, আজ সে শুধু আমার। এই একটা বাক্য যেন তার বুকের ভেতরে কোথাও গিয়ে বিস্ফোরণ ঘটালো। এতক্ষণ ধরে যে মানুষগুলো কথা বলছিল, কাঁদছিল, হাসছিল, সব হঠাৎ দূরে সরে গেল। অরিত্রীর কানে শুধু নিজের স্পন্দনের শব্দ। সে বিশ্বাস করতে পারছে না, একজন মানুষ এত বছর শুধু তার জন্য। রায়হানের চোখে তাকানোর সাহস তার হলো না। মনে হলো তাকালেই ভেঙে পড়বে। এই মানুষটা, যাকে সে এতদিন কঠোর, নিয়ন্ত্রণ প্রিয়, রহস্যময় বলে জেনেছে, সে নাকি একসময় ছোট্ট একটা মেয়ের ছবি বুকে নিয়ে বেঁচে থেকেছে। ঘরের ভিতরে তখন আবেগের ঢেউ। রাশেদ আশরাফ, যার একটা সিদ্ধান্ত একটা পরিবারকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল, আজ মাথা নিচু করে বসে আছে। বয়স তাকে শক্ত মানুষ থেকে ক্লান্ত বৃদ্ধ বানিয়ে দিয়েছে। চোখের কোণে জমে থাকা পানির দিকে তাকালেই বোঝা যায়, আজ তিনি শুধু একজন দাদা, একজন বাবা, একজন অপরাধী মানুষ।
রুনা ধীরে ধীরে কথা বলতে শুরু করল। তার কণ্ঠে কোনো নাটক নেই, শুধু দীর্ঘদিন জমে থাকা সত্য। কিভাবে এক ঈদের দিনে ছোট্ট অরিত্রী তার কোলে ছিল, কিভাবে 8 বছরের রায়হান তাকে কোলে তুলে ঘুরে বেড়াতো, কিভাবে অনিমা তখনও একটু বড় হয়ে রায়হানকে আগলে রাখত, কিভাবে সেই দিনের পর সবকিছু হঠাৎই শেষ হয়ে গিয়েছিল। অরিত্রীর বুকটা কেঁপে ওঠে। তার মানে এই মানুষটা যার জীবনে নতুন কেউ না, সে ছিল শুধু হারিয়ে যাওয়া একজন মানুষ। রায়হান তখন চোখ নিচু, যেন সে নিজেও এই মুহূর্তটার ভার নিতে পারছে না। এত বছর যে গল্প সে একা বয়ে এনেছে, আজ সে সবার সামনেই ধ্রুব সত্য হয়ে দাঁড়িয়েছে। তারপর কাজী সাহেব আসেন। ঘরের পরিবেশ আবারও বদলে যায়। কান্নার জায়গায় গম্ভীর চোখ, স্মৃতির জায়গায় দায়িত্ব। কাগজ বের হয়, কলম এগিয়ে আসে। অরিত্রীর হাত কাঁপছিল। কলম ধরতে গিয়ে সে একবার রায়হানের দিকে তাকায়। রায়হান অরিত্রীর দিকে তাকিয়েছিল। চোখে কোনো দাবি নেই, কোনো চাপ নেই, শুধু নিশ্চয়তা আর ভবিষ্যতের নিরাপত্তা। যেন সে বলছে, আমি আছি। এই নিশ্চয়তাই অরিত্রীর হাত শক্ত করে নেয়। ইজাব কবুল হয়। একবার, দুবার। ঘরের ভিতরে কেউ আল্লাহু আকবার বলে ওঠে। এই মুহূর্তে অরিত্রীর মনে কোনো আতঙ্ক নেই, শুধু একটা অদ্ভুত শান্তি, যেন বহুদিন পরে কোনো ঠিক জায়গায় এসে বসেছে। সবাই যখন কথা বলছে, হাসছে, তখন অরিত্রীর দাদা অভ্রকে কোলে তুলে নেন। ছোট্ট শিশুটার আঙুল তার দাড়িতে জড়িয়ে যায়। তিনি রায়হানের দিকে তাকিয়ে বলেন, তোর দাদাকে খবর দে, দেশে আসতে বল। আমার 2 নাতি নাতনির বিয়ে ধুমধাম করে করব। এই কথায় ঘর ভরে ওঠে হাসিতে। এই প্রথম সেই হাসিটা অরিত্রীর কাছে কষ্টের মনে হয় না। তারপর হঠাৎ অরিত্রীর দাদা অরিত্রীর মাকে উদ্দেশ্য করে বলেন, বৌমা, বাসায় ফিরে চলো, তোমার সংসারে। এই বাক্যটা যেন অরিত্রীর মায়ের বুকে চিরে ঢুকে যায়। তার চোখ ভিজে ওঠে। তিনি জানেন এই ডাকটা বহু বছর দেরিতে এসেছে। তিনি ধীরেই বলেন, এই ফ্ল্যাটে আপনার ছেলের স্মৃতি জড়িয়ে আছে বাবা, আমি এখানেই থাকতে চাই। রাশেদ আশরাফ আর কিছু বলেন না, শুধু চোখ নামিয়ে নেন। এভাবেই সময় কেটে যায়। সন্ধ্যার দিকে রায়হান হেসে বলে, আমি আমার বউ নিয়ে যাব, তোমরা কেউ সাথে গেলে যেতে পারো। এই শব্দটা বউ অরিত্রীর কানে কেমন যেন বাজে। ভয় নয়, বরং একটা নতুন দায়িত্বের মতো। রুনা হেসে বলে, আগে তোর বউ নিয়ে তুই শান্ত থাক। বাড়ির সবাই হো হো করে হেসে দেয়। রাতে বিদায়ের সময় অরিত্রীর চোখে পানি আসে, কিন্তু এই কান্না বিদায়ের না, এটা পরিবর্তনের। গাড়িতে উঠে কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর রায়হান বলে, রায়হান মির্জার বিয়ে এমন হবে ভাবিনি। অরিত্রী শুধু রায়হানের দিকে তাকায়, কিছু বলে না। এরপর রায়হান আবারও বলে, আমি আবার বিয়ে করব মানে তোমাকে। এই কথায় অরিত্রীর ঠোঁটে হাসি ফুটে ওঠে। 2 বার তো হলো। আরও হবে, যতবার বিয়ে ততবার বাসর, মজা না? অরিত্রী এবার লজ্জা পেয়ে যায়। মুহূর্তেই তারা রায়হানের বাড়িতে চলে যায়। বাড়ির গেট খুলতেই কেয়ারটেকাররা দৌড়ে আসে। বিশাল ডুপ্লেক্স বাড়ি, আলো, সার্ভেন্ট, নীরব সৌন্দর্য নিয়ে পুরো ভরপুর। রায়হান নিজেই নেমে এসে অরিত্রীর জন্য দরজা খুলে দিয়ে হাত বাড়িয়ে দেয়। অরিত্রী তার হাত ধরে নামতেই রায়হান বলে, স্বাগত মিসেস মির্জা। ভেতরে ঢুকতেই বিশাল ড্রয়িং রুম, আলো ঝলমলে পরিবেশ, সবাই সালাম দেয়। তখন রায়হান, এটাই তোমাদের ম্যাডাম, কোনো কষ্ট যেন না হয়, সব সময় খেয়াল রাখবে। এরপর দোতলায় উঠে নিজের রুমে ঢোকে তারা। বিশাল বেডরুম। অরিত্রীর চারপাশে তাকিয়ে নেয়। রায়হান তখনও হাতটা ছাড়েনি অরিত্রীর। রায়হান অরিত্রীর দিকে তাকিয়ে, পছন্দ হয়েছে? হুম। এতদিন রানী ছাড়া রাজ্য নিষ্প্রাণ ছিল, আজ তোমার পদধূলিতে আমার সাম্রাজ্য আলোকিত হয়ে গেছে আমার বেগম। অরিত্রী বেশ লজ্জা পেয়ে গেল রায়হানের কথায়। কি বলছেন এইসব? ঠিকই বলছে, রাজা যতই শক্তিশালী হোক না কেন, রানী ছাড়া রাজা কিংবা রাজ্য দুটোই প্রাণহীন। বলে রায়হান অরিত্রীর কপালে একটা চুমু এঁকে দিল। আপনি নিজের মনের মধ্যে এত কিছু চেপে রেখেছিলেন, অথচ কখনো কিছু বুঝতে দেননি আমায়। রায়হান এবার ভ্রু কুঁচকে, আপনি আপনি করছো কেন? তাহলে কি করব? তুমি করে বলবে, 2 বার বিয়ে করা জামাই আমি তোমার। অরিত্রী হেসে দিল। হ্যাঁ, চেষ্টা করতে হবে। না, তুমি এখনই বলবে যে আমি তোমাকে ভালোবাসি রায়হান। আমি আপনাকে। না, ভালো করে বলো, নয়তো নয়তো কি? নয়তো কামড় দিয়ে ঠোঁট ছিঁড়ে ফেলবো। অরিত্রী এবার রায়হানের কথা শুনে হো হো করে হেসে দিল। আর রায়হান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল অরিত্রীর দিকে। একটু পর অরিত্রী হাসি থামিয়ে কি দেখেন এইভাবে? রায়হান অরিত্রীকে টেনে দেয়ালের সাথে আটকে নিল। আবার আপনি আপনি করছো?
অরিত্রী দু হাত দিয়ে রায়হানের ঘাড়ের দিক থেকে জড়িয়ে ধরল। রায়হান অরিত্রীর চোখে চোখ রেখে মিসেস মির্জা, রায়হান মির্জা আপনাকে পাগলের মতো ভালোবাসে। অরিত্রী এবার নিজের মাথা রায়হানের বুকে নামিয়ে দিল। এভাবেই কেটে গেল বেশ অনেকটা সময়। এরপর রায়হান অরিত্রীর দু গালে হাত রেখে তাকিয়ে রইল অরিত্রীর মুখের দিকে। এরপর ধীরে মিলিয়ে দিল অরিত্রীর ঠোঁট নিজের ঠোঁটে। আজ অরিত্রী বাধা দিল না রায়হানকে। কিছুক্ষণ পর রায়হান অরিত্রীকে ছেড়ে দিয়ে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। আজ আমি ছন্ন ছেড়া পাখির মতো উন্মাদ অরিত্রী, আমাকে প্লিজ সামলে নিও। বলেই হারিয়ে গেল অরিত্রীর মাঝে। সকালের আলোটা জানালা ফাঁক গলেই ধীরে ধীরে ঘরে ঢুকছিল। বাইরে শহর জেগে উঠেছে, কিন্তু এই ঘরের ভিতরে এখনো রাতের নীরবতা আটকে আছে। অরিত্রীর ঘুম ভাঙল খুব ধীরে। চোখ মিলতেই সে প্রথমে বুঝতে পারল না নিজেকে এত উষ্ণ কেন লাগছে। এক সেকেন্ড পরেই সব মনে পড়ে গেল। সে আবিষ্কার করলো নিজেকে রায়হানের বুকে জড়িয়ে আছে। বুকের ওঠানামা স্পষ্ট অনুভব করা যাচ্ছে। মুহূর্তেই গত রাতের প্রতিটি অনুভূতি, প্রতিটি আবছা স্মৃতি একে একে ভেসে উঠল। অজান্তেই অরিত্রীর ঠোঁটের কোণে একটা মুচকি হাসি ফুটে উঠল। রায়হান এমনভাবে অরিত্রীকে জড়িয়ে ধরে আছে যেন তাকে ছেড়ে দিলে সে কোথাও হারিয়ে যাবে। সে একটু উঠতে চেষ্টা করতেই রায়হানের ঘুম ভেঙে গেল। চোখ মিলেই রায়হান দেখে তার ভালোবাসার মানুষটা ঠিক তার বুকের উপরেই শুয়ে আছে। কয়েক সেকেন্ড সে কিছুই বলে না, শুধু তাকিয়ে থাকে। এই দৃশ্যটার যে সুন্দর কিছু তার জীবনে হয়নি। রায়হান অরিত্রীর কপালে একটা চুমু দিয়ে গুড মর্নিং বউ। অরিত্রী মুচকি হাসি দিয়ে গুড মর্নিং। এই সাধারণ দুটো শব্দের ভিতরে আজ যেন অন্যরকম একটা অর্থ লুকিয়ে আছে। রায়হান এবার অরিত্রীকে আরো শক্ত করে জড়িয়ে ধরল, যেন বলতে চাইছে এই সকালটা তার। কিছুক্ষণ পর অরিত্রী ধীরে ধীরে উঠে ফ্রেশ হতে চলে গেল। আয়নায় নিজের মুখটা দেখে এক মুহূর্ত থেমে গেল। চোখে লাজ, মুখে শান্তি। এই মেয়েটাকে সে নিজেও আগে চিনত না। ফ্রেশ হয়ে এসে অরিত্রী বেড গোছাতে লাগলো, তখন রায়হান ফ্রেশ হয়ে এলো। তোয়ালে কাঁধে, চুলে হালকা ভেজা ভাব। অরিত্রী একটু থেমে বলল, আপনি আজ? বলেই রায়হানের দিকে তাকালো। রায়হান চোখ তুলে তাকিয়ে আবার? অরিত্রী হালকা হাসি দিয়ে না মানে, তুমি আজ অফিসে? রায়হান খুব স্বাভাবিকভাবে যাব না। অরিত্রী আর কিছু না বলে নিজের কাজে মনোযোগ দিল। নিচে এসো, আমি ব্রেকফাস্ট দিতে বলেছি। দুজন একসাথে ব্রেকফাস্ট করতে বসলো। ঠিক তখনই অরিত্রীর ফোন বেজে উঠল। মায়ের কল। তিনি জানালেন আজ সবাই রায়হানের বাসায় আসবেন। রায়হান সঙ্গে সঙ্গে সার্ভেন্টদের বলে দিল দুপুরে ভালো ভালো রান্না করতে। অরিত্রী একটু দ্বিধা নিয়েই আমি করি? রায়হান সঙ্গে সঙ্গে আমি রানী এনেছি, দাসী না। অরিত্রী হেসে বলল, দাসী হব কেন? মাও তো রান্না করে। ইভেন সব মেয়েরাই তো শখ করে হলেও ভালোবাসার মানুষের জন্য রান্না করে। রায়হান চুপচাপ তাকিয়ে থাকে অরিত্রীর দিকে। এই কথাগুলো তার ভেতরে কোথাও নরম কিছু ছুঁয়ে যায়। একটু পরে অরিত্রী আদুরি সুরে করি না প্লিজ। রায়হান দীর্ঘশ্বাস ফেলে। ঠিক আছে, তবে সাবধান। অরিত্রী খুশিতে। ওকে। এরপর সে রান্নাঘরের দিকে ছুটে গেল। সার্ভেন্টদের কাছ থেকে সব জেনে নিল কোথায় কি আছে। তারপরে বলল, আজ তোমাদের ছুটি। সার্ভেন্টরা হেসে দিল। এই বাড়িতে এমন হাসি সচরাচর দেখাই যায়। রায়হান কোনোদিনও রান্নাঘরে ঢোকে না, কিন্তু আজ সে বারবার সামনে এসে দাঁড়াচ্ছে। সার্ভেন্টরা তাকে দেখেই বাইরে চলে গেল। ঠিক তখনই রায়হান অরিত্রীকে পেছন থেকে জড়িয়ে ধরল। অরিত্রী একটু নড়লে রায়হান আরও কাছে টেনে নেয় তাকে। অরিত্রী ফিসফিস করে, এভাবে থাকলে রান্না হবে না। রায়হান হালকা হেসে, হোক না, আর যদি নাও হয় সমস্যা কি? অরিত্রী মাথা ঘুরিয়ে তাকালো। সমস্যা আছে, সবাই আসছে। রায়হান তখন তার কাঁধে মুখ রেখে হালকা নিঃশ্বাস ফেলল। ঠিক আছে, কাজ শেষ করো, আমি একটু দূরে থাকি। কথাটা বলেও সে সরে না, বরং আরও কয়েক সেকেন্ড ধরে রাখে অরিত্রীকে। এরপর ধীরে ধীরে ছেড়ে দেয়। অরিত্রী নিজেকে সামনে নিয়ে রান্না শেষ করে কাজ শেষে সেই শাওয়ার নিতে গেল। গরম পানি নিচে নামিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলো। মনে হচ্ছিল এই জীবনটা যেন হঠাৎ করেই বদলে গেছে। শাওয়ার শেষেই কালো শাড়িটা পরে নিল, যেটা রায়হান দিয়েছিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে একটু থমকে গেল। এমিটা কি সত্যিই সে? ঠিক তখনই রায়হান রুমে ঢুকলো। ঢুকেই থেমে গেল। কয়েক সেকেন্ড কিছু বলল না, শুধু তাকিয়ে থাকলো। তারপর ধীরে করে এটা কে? অরিত্রী একটু অবাক হয়ে কোনটা কে? রায়হান এগিয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে আঙ্গুল তুলে এই যে এটা। অরিত্রী হালকা হাসি দিয়ে নিজের বউকে চিনছো না? রায়হান মাথা নেড়ে ও আমার বউ? আমি তো ভেবেছিলাম আকাশ থেকে পরি নেমে এসছে কোনো একটা। অরিত্রী লজ্জা পেয়ে ধুর।
রায়হান তখন পিছন থেকে আবারও জড়িয়ে ধরল অরিত্রীকে। চুলগুলো সরিয়ে ঘাড়ের কাছে একটা চুমু দিল। আয়নার ভেতর দিয়ে তাকিয়ে রইল। আমাকে পাগল বানাতে চাইছো তুমি? কেন? শাড়ি পরেছ, ইচ্ছা করছে আদর করতে। তোমার তো সব সময়। রায়হান হেসে হ্যাঁ, পেয়েছো তো একটা, বুঝলে না? অরিত্রী মুচকি হাসল। বুঝি বুঝি। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। দুজন একসাথেই নিচে নামলো। ড্রয়িং রুম ভরে গেল পরিচিত মুখে। অরিত্রীর মা, বোন, দাদা, ফুপু। কিছুক্ষণ পর এলো রুদ্র। রুদ্রের চোখে কৌতূহল। রুদ্র হলো রায়হানের খালাতো ভাই, অর্থাৎ অরিত্রীর ফুফাতো ভাই। সে এবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। দুপুর হয়ে যাওয়ায় অরিত্রী নিজ হাতে সবাইকে খাবার সার্ভ করলো। পরিবেশন করতে করতে তার চোখে মুখে এক ধরনের শান্তি। কেউ খেয়াল না করলেও রায়হান করেছিল। খেতে খেতেই রুদ্র হঠাৎই বলল, আচ্ছা, আমি কি অরিত্রী আপু ডাকবো নাকি ভাবি? ডাইনিং টেবিলে হাসির রোল পড়ে গেল। অরিত্রী হেসে, তোমার যা ইচ্ছে হয় তাই ডেকো। রুদ্র সঙ্গে সঙ্গে ওকে, ভাবিই ডাকবো। রায়হান চোখ তুলে তাকিয়ে মুচকি হাসল। খাওয়া শেষ হলেই সবাই গল্পে মেতে উঠল। এত বড় বাড়ি এই প্রথম যেন সত্যিই কথা বলতে শিখল। হাসি, কথা, শব্দে ভরে উঠল চারপাশ। রায়হান সবাইকে নিয়ে পুরো বাড়ি ঘুরিয়ে দেখালো। ঘুরে আবার ড্রয়িং রুমে এসে বসলো সবাই। ঠিক তখনই রুদ্র হঠাৎই পকেটে হাতড়ে মোবাইল নেই। সে রায়হানের দিকে তাকিয়ে, ভাইয়া আমার নাম্বারে একটা কল দাও তো। রায়হান ফোন আনলক করে এগিয়ে এলো। রুদ্র কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হেসে উঠল। ভাইয়া মাই হার্ট দিয়ে সেভ করা। এটা কার নাম্বার? ঘরটা হঠাৎ চুপ। রায়হান অরিত্রীর দিকে তাকালো, তারপর শান্তভাবে। তো ভাবির। অরিত্রী লজ্জায় মাথা নিচু করে ফেলল। বিকেলের দিকে সবাই চলে যেতে চাইলে রায়হান আর অরিত্রী জোরাজুরি করতে রাতে থাকতে রাজি হলো। সন্ধ্যায় অরিত্রী চা বানাচ্ছিল। তখন অনিমা রান্নাঘরে ঢুকে পাশে দাঁড়িয়ে অরিত্রীর মাথায় হাত রাখল। আমার সেই ছোট বোনটার কাছে আজ কত দায়িত্ব। অরিত্রী শুধু মুচকি হাসলো। অনিমা আবারও নরম গলায়, দেখিস, রায়হান তোকে অনেক ভালো রাখবে। জানি আপু। অনিমা শয়তানি হাসি দিয়ে, হ্যাঁ, তুই তো জানবি, আমরাও জানছি। মানে? অনিমা অরিত্রীর গলার দিকে তাকিয়ে, মানে এই যে গলায় কি সুন্দর লাল হয়ে আছে। অরিত্রী তাড়াতাড়ি চুল দিয়ে ঢাকতে চেষ্টা করে। কালকে চেইনের সাথে লেগে কেটে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা কিসের দাগ সেটা আমাকে বোঝাতে হবে না। বলেই সে চলে গেল। রাতের খাবার শেষে সবাই শুয়ে পড়ল। অরিত্রী রুমে এসে দেখে রায়হান বেডে বসে ল্যাপটপে কাজ করছে। অরিত্রী ঢুকতেই রায়হান ল্যাপটপ রেখে, এসেছেন বউ? সারাদিন অনেক কাজ করেছেন, আসুন একটু আপনার সেবা করি। অরিত্রী হাসতে হাসতে গিয়ে শুয়ে পড়ল। রায়হানও শুয়ে তাকে বুকের সাথে টেনে নিল। এক হাত দিয়ে চুলে বিলি কাটতে লাগলো। গল্প করতে করতে নীরবতার ভিতর দিয়ে কখন যে দুজনে ঘুমিয়ে গেল কেউই টের পেল না। সকাল সকাল উঠে অরিত্রী সকলের জন্য নাস্তা বানালো। রান্নাঘরে দাঁড়িয়ে সে নিজেই বুঝতে পারছিল না কখন থেকে এই ঘরটা তার নিজের মনে হচ্ছে। গতকাল পর্যন্ত যে জায়গাটা ছিল অতিথির মতো, আজ যেন সেখানে তার নিঃশ্বাস মিশে গেছে। চুলের গোছা আলগা হয়ে কাঁধে পড়ে আছে, চোখে ঘুমের হালকা ছাপ, কিন্তু মুখে অদ্ভুত এক প্রশান্তি। চুলায় প্যান বসাতে বসাতে অরিত্রীর মাথার ভিতরেই ভেসে উঠছিল গত রাতের দৃশ্যগুলো। এতদিন যে ভয়, দ্বিধা, অস্বস্তি বুকের ভিতরে গুমড়ে ছিল, সেগুলো যেন কোথাও মিলিয়ে গেছে। রুটি উল্টাতে উল্টাতে সে জানলার দিকে তাকালো। রোদ ঢুকেছে, কিন্তু তীব্র না, ঠিক যেমনটা তার মন এখন। আলো আছে, তাপ নেই। এক এক করে নাস্তার টেবিল সাজিয়ে রাখলো অরিত্রী। সবাই যখন এসে বসলো তখন অরিত্রী শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়াল করছিল কারোর মুখে বিরক্তি নেই, তাড়াহুড়ো নেই। এরপর নাস্তা করে দুপুরের আগেই সবাই চলে গেল। সকলে চলে যেতেই হঠাৎ করে অরিত্রীর কেমন যেন শূন্য লাগলো। এত বড় বাসা মুহূর্তেই ফাঁকা হয়ে গেল। কথার গুঞ্জন, হাঁটার শব্দ, হাসি, রে সব মিলিয়ে এক ধরনের নীরবতা নামলো। একাকিত্বতা ভয়ঙ্কর না হলেও অচেনা লাগছিল। অরিত্রী জানলার ধারে গিয়ে দাঁড়ালো। বাইরে সব স্বাভাবিক, গাছ, রোদ, পাখি ডাক, কিন্তু ঘরের ভিতরে যেন সময় একটু ধীরেই চলছে। অরিত্রীর হঠাৎ করে একা একা ভালো লাগবে না বিধায় আজকেও রায়হান অফিসে গেল না। রায়হানের সিদ্ধান্তটা অরিত্রী সরাসরি শুনেনি, কিন্তু বুঝে গেছে। সে সোফায় বসে বই উল্টাচ্ছিল, এমন সময় রায়হান এসে পাশে বসলো, কোনো কথা না বলেই। এই নীরব উপস্থিতিটাই অরিত্রীকে একটু শান্ত করলো। রায়হান আজ পুরোটা সময় অরিত্রীর সাথে কাটালো। কখনো টিভি অন করে বসে থাকা, কখনো বারান্দায় দাঁড়িয়ে, কখনো চুপচাপ বসে থাকা।
সময়টা কাটছিল অদ্ভুতভাবে, কথা কম থাকলেও অনুভূতি ছিল বেশি। বিকেলের দিকে অরিত্রী আর রায়হান চা নিয়ে ছাদে গেল। অরিত্রী চায়ের কাপে ঠোঁট ছুঁয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। মন খারাপ? না। উত্তরটা ছোট, কিন্তু তাতে কোনো বিরক্তি নেই। রায়হান কিছুক্ষণ চুপ থেকে চলো মাওয়া যায়। এই কথার জন্য অরিত্রী প্রস্তুত ছিল না। সে একটু অবাক হয়ে রায়হানের দিকে তাকালো, চোখে প্রশ্ন কিন্তু মুখে কিছু বলল না। তখন রায়হান, হ্যাঁ, লং ড্রাইভেও যাওয়া হবে, আবার রিলিশও খাওয়া হবে। এবার অরিত্রীর ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। সে একটু ভেবে রাজি হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে দুজনে রেডি হয়ে বেরিয়ে গেল। এই প্রথম অরিত্রী রায়হানকে বাইরে ফর্মাল ছাড়া দেখল। একটা কালো টি শার্ট আর ট্রাউজার পরে রায়হান বেরিয়ে গেল। এই লুকটাই তাকে অচেনা লাগছিল। অফিসের কঠিন বস নয়, বরং সাধারণ একজন মানুষ। গাড়ির ভিতরে নরম একটা গান বাজছে, জানলায় আধা খোলা বাতাস ঢুকে চুলের ভেতরে খেলছে অরিত্রীর। যাত্রাবাড়ি পেরোনোর সময় শহরের শেষ কোলাহলটা পিছনে পড়ে রইল। হর্নের আওয়াজ কমে এলো, বদলে গেল বাতাসের গন্ধ। কংক্রিটের জায়গা নিতে শুরু করলো খোলা আকাশ। ঢাকা মাওয়া এক্সপ্রেসে উঠতে গাড়ির গতি বাড়ল। রায়হান লম্বা রাস্তা, সোজা, যেন দুজন মানুষের মাঝখানে ছড়িয়ে থাকা নীরবতার রেখা। গাড়ির ভিতরে নীরবতা অস্বস্তিকর না, বরং আরামদায়ক। হঠাৎই অরিত্রী রায়হানের দিকে তাকিয়ে, এত জোরে চালাচ্ছেন কেন? ভয় লাগছে? অরিত্রী আর কোনো উত্তর দেয় না, শুধু তাকিয়ে আছে বাইরের দিকে। ভয় নয়, এক ধরনের অজানা অনুভূতি কাজ করছে তার মধ্যে। পদ্মা সেতু কাছে আসতেই বাতাস বদলে গেল। জানলা খুলে দিল রায়হান। নদীর গন্ধ ঢুকে পড়ল গাড়ির ভেতরে। বিশাল জলরাশি নিচে বয়ে চলেছে। সেতুর উপরে থাকা সেই মুহূর্তটা, গাড়ি চলছে কিন্তু মনে হচ্ছে যেন সময়ে থেমে আছে। পদ্মা নিচে, আকাশ উপরে, আর মাঝখানে অরিত্রী আর রায়হান। অরিত্রী জানলার বাইরে তাকিয়ে বলল, খুব সুন্দর। রায়হান কিছু বলল না, শুধু মাথা নেড়ে সম্মতি দিল। তার চোখে তখন অন্যরকম একটা তৃপ্তি। সেতু পেরিয়ে গাড়ি থামে মাওয়াতে। ছোট দোকান, নদীর ঘাট, ভাজা মাছের গন্ধ, শহরের ব্যস্ততা নেই, আছে মানুষের সহজ হাসি। এরপর একসাথে খাওয়া দাওয়া করে মধ্যরাতে আবার রওনা হলো দুজনে ঢাকার পথে। ড্রাইভ করতে করতে রায়হান মুচকি মুচকি হাসছে। অরিত্রী সেটা লক্ষ্য করলো। হাসছো কেন? মানুষ যখন প্রেমে পড়ে তখন একে মুচকি হাসে। কেন? আপনি কি আমার প্রেমে পড়েছেন? রায়হান হালকা হেসে, আমি তোমার প্রেমে পড়িনি, আমি ধীরে ধীরে তোমার ভেতরে বাসা বেঁধেছে। এই কথাটা অরিত্রীর বুকের ভেতরে কোথাও গেঁথে গেল। অরিত্রী হালকা হেসে, আমি আগে আপনাকে শুধু রাগী ভাবতাম। রায়হান শয়তানি হাসি দিয়ে, এখন কি ভাবো? রোমান্টিক খুব। অরিত্রী এবার হেসে দিল। এভাবেই তারা ভোরের দিকে বাসায় ফিরল। এসেই দুজনে ঘুম। পরের দিন সকালে উঠে অরিত্রী দেখে পাশে রায়হান নেই। ঘড়ির দিকে তাকালেও 10:30 বাজে। মনে একটা অদ্ভুত শূন্যতা কাজ করলো তার। তাদের ফ্রেশ হয়ে নিচে নামলো অরিত্রী, কিন্তু রায়হান নেই। সার্ভেন্টদের কাছে জিজ্ঞেস করলে তারা বলল, স্যার তো সকালবেলা অফিসে চলে গেছে। অরিত্রীর মনটা হালকা খারাপ হয়ে গেল। সারাদিন একা কাটানোর চিন্তায় বেজে উঠছে মনের মধ্যে। কিন্তু ফোনটা হাতে নিয়ে দেখে রায়হানের মেসেজ। আমি অফিসে আছি, উঠে খাওয়া দাওয়া করে নিও। অরিত্রী অচেতনভাবেই হেসে ফেলল। মনে হলো হঠাৎ করেই সারাদিনের একাকিত্ব মিলিয়ে গেল। চোখে অদ্ভুত উজ্জ্বলতা, মুখে অদ্ভুত শান্তি। সারাদিনে কয়েকবার কথা হলো ফোনে রায়হানের সাথে। বাড়িতেও ফোন করে কথা বলল অরিত্রী। সন্ধ্যার দিকে রায়হান বাসায় ফিরলে অরিত্রী দৌড়ে এসে রায়হানকে জড়িয়ে ধরল। রায়হান অবাক হয়ে, অরিত্রী, কিছু হয়েছে? না। তাহলে? সারাদিন আমার একা একা সময় কাটতেই চায় না। রায়হান হেসে দিল। অরিত্রীর মনের ভেতরে এক ধরনের শান্তি লাগতে লাগলো। তবে সেই শান্তি কখনো একঘেয়ে নয়, বরং রোমাঞ্চের মধ্যেই মিশে আছে। রায়হান ফ্রেশ হয়ে নিচে আসতেই সার্ভেন্ট বলল, স্যার, ম্যাম সারাদিন কিছু খায়নি। রায়হানের ভ্রু কুঁচকে গেল। এই ছোট্ট খবরে তার ভেতরে অদ্ভুত এক উত্তেজনা। সে নিজে রান্নাঘরে ঢুকে বলল, খাবার রেডি করো। এরপর রায়হান রুমে গিয়ে অরিত্রীকে জিজ্ঞেস করলো, তুমি সারাদিন খাওনি কেন? খিদে লাগেনি তাই। রায়হান হালকা ভ্রু কুঁচকে এখনই চলো বলে অরিত্রীর হাত ধরে ডাইনিংয়ে নিয়ে গেল রায়হান। ডাইনিংয়ে বসে রায়হান নিজে ভাত তুলে দিল অরিত্রীর মুখে। অরিত্রী খাচ্ছিল, কিন্তু তার চোখ এক মুহূর্ত রায়হান থেকে সরল না। মনে হলো এই মানুষটাকেই সে সারা জীবন চেয়েছিল। অরিত্রী মনে মনে ভাবল, আমি আগে তাকে কেমন ভাবতাম আর আজ কি অবস্থায় পৌঁছেছি। ভেতরের ভয়, অনিশ্চয়তা সব মিলিয়ে আজ নীরব হয়ে গেছে সবটা। আর আজ সম্পূর্ণ অন্যরকম।
আমি আসলে তার উপর সম্পূর্ণ আসক্ত। সময়কে কখনো ধরে রাখা যায় না। সে এগিয়ে যায় নিজের গতিতে, নিঃশব্দে, নির্দয়ভাবে। মানুষ চাইলেও তাকে থামাতে পারে না। সময় শুধু আগায় আর পেছনে ফেলে যায় কিছু দৃশ্য, কিছু অনুভূতি, কিছু না বলা কথা, যেগুলো ধীরে ধীরে স্মৃতিতে রূপ নেয়। ঠিক এভাবেই কেটে যায় 1 মাস। এই 1 মাসে অরিত্রের জীবনে বদলে গেছে অনেক কিছু। বদলে গেছে তার সকাল, বদলে গেছে সন্ধ্যার অপেক্ষা, বদলে গেছে তার চিন্তা ভাবনা। যে মেয়েটা একসময় নিজের ভেতরেই গুটিয়ে থাকতো, সে এখন প্রতিদিন নতুন করে নিজেকে আবিষ্কার করছে। একটা সংসারের ভেতরে, একটা সম্পর্কে, একটা বিশ্বাসের আশ্রয়। রায়হান আর অরিত্রীর সম্পর্ক এই 1 মাসে শুধু কাছাকাছি আসেনি, আরও গভীর হয়েছে। সম্পর্কটা এখন আর কেবল ভালোবাসার না, এখন একসঙ্গে জড়িয়ে গেছে দায়িত্ব, নির্ভরতা, অভ্যাস। অরিত্রী নিজেকে পুরোপুরি সাংসারিক করে তুলেছে। সকাল শুরু হয় ঘর গোছানো দিয়ে, দুপুর কাটে ছোটোখাটো কাজে, সন্ধ্যায় থাকে অপেক্ষা রায়হান কখন ফিরবে। এর মাঝে কয়েকবার অরিত্রের মা আর বোনের থেকে কাছে থেকেছে, তবে সেটা পুরো দিনের জন্য না, দিনের কিছুটা সময়। সকালে রায়হান নিজেই তাকে দিয়ে এসেছে, আর সন্ধ্যায় অফিস শেষে আবার নিয়ে এসেছে। কোনো কোনো দিন রায়হান নিজেও থেকেছে ওদের সঙ্গে, কারণ এখন রায়হানের কাছে অরিত্রীকে ছাড়া থাকা মানে নিজের শরীরের কোনো অংশ আলাদা করে ফেলা। রায়হান অরিত্রীর হাত দিয়েই মা আর বোনের জন্য সংসারের যাবতীয় খরচের টাকা দেয়। সে কখনো এই ব্যাপারটাকে দয়া মনে করেনি, দায়িত্বও না, সেটাকে নিজের অধিকার মনে করে। অরিত্রীর পরিবার এখন তার নিজের পরিবারের মতোই। সে নিজেকে সেখানে বাড়ির ছেলের মতোই ভাবে। কিন্তু সকালগুলো অরিত্রীর জন্য সবচেয়ে কঠিন। রায়হান যখন অফিসে চলে যায়, তখন অরিত্রীর বুকের ভেতরে অদ্ভুত এক শূন্যতা জমে ওঠে। ঘরে টুকটাক কাজ করে, সার্ভেন্টদের সঙ্গে 2-4 কথা বলে, তবুও মনটা পড়ে থাকে অন্য কোথাও। ঘড়ির কাঁটা যেন ইচ্ছে করেই ধীরে চলে। দুপুর বেরোতে চায় না, বিকেল আসে দেরিতে, আর সন্ধ্যা নামলেও অপেক্ষার শেষ হয় না। সেই দিনও ঠিক তেমনই এক সন্ধ্যা। রায়হান অফিস থেকে ফিরতে অরিত্রী কফি বানিয়ে তার কাছে নিয়ে এলো। ধোয়া ওঠা কাপে হাত বাড়িয়ে দিল। কিন্তু আজ অন্য দিনের মতো কথা বলছে না অরিত্রী। চোখ নামানো, মুখে কোনো হাসি নেই, চুপচাপ দাঁড়িয়ে আছে। রায়হান এটা লক্ষ্য না করে পারে না। সে অরিত্রীকে নিজের কাছে টেনে নিয়ে আদুরে কণ্ঠে বলল, কি হয়েছে আমার বউটার? অরিত্রী কোনো উত্তর দেয় না, শুধু ঠোঁট চেপে দাঁড়িয়ে থাকে। রায়হান আবারও নরম স্বরে বলল, কি হয়েছে আমার লক্ষ্মীটার? এবার অরিত্রীর মুখটা একটু বেঁকে গেল, ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি অফিসে চলে গেলে সারাদিন একা একা ভালো লাগে না আমার। রায়হান কয়েক সেকেন্ড চুপ করে থাকে, তারপর বলল, আচ্ছা, তাহলে প্রতিদিন আমি তোমার বাসায় নামিয়ে দিয়ে অফিস যাব, আবার আসার পথে নিয়ে আসবো। খুশি? অরিত্রী কিছুক্ষণ ভেবে বলল, না। রায়হান ভ্রু কুঁচকে তাকায়। তাহলে? অরিত্রী ধীরে বলে, আচ্ছা, আমি তো অফিসে যেতে পারি, ওই টাকাগুলো হলেই তো আমি মায়ের হাতে দিতে পারি। এই কথাটা রায়হানের মুখে গিয়ে যেন কোথাও একটা লেগে যায়। তার মুখটা ছোট হয়ে আসে। তোর কত টাকা লাগবে অরিত্রী? তুমি নাও না, আমি তো একটা কার্ড দিয়ে রেখেছি তোমাকে, আরও লাগলে দেব। আমার তোমার হিসাব করছে কেন এখানে? অরিত্রী সঙ্গে সঙ্গে বলে, আহা, আমি সেভাবে বলিনি তোমায়। তুমি যতই আমার কাজিন হও, এখন তো আমার স্বামী, রাইট? রায়হান মাথা ঝাঁকায়। হুম। অরিত্রী আবারও বলে, অফিসে গেলে আমার সময়টাও কাটবে, আর সেই টাকাটা আমি বাসায় দিতে পারবো। তুমি কষ্ট পেও না। আমি চাই নিজের উপার্জনের টাকা মায়ের হাতে তুলে দিতে। রায়হান কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ওকে, আমি কালকে অফিসের 50% শেয়ার তোমার নামে করে দিচ্ছি। অরিত্রীর চোখ বড় হয়ে যায়। আরে না, কি বলছো? আমি আগের মতো নর্মালভাবেই থাকতে চাই। রায়হানের কণ্ঠ শক্ত হয়ে যায়। অরিত্রী, তুমি রায়হান মির্জার ওয়াইফ। অরিত্রী শান্ত গলায় বলে, হ্যাঁ, সেটা বাইরে, অফিসে না প্লিজ। মানুষ তো আগে তোমার আমার সম্পর্ক জানতো না, এখন হুট করে অনেক কথা হবে, তাই প্লিজ। রায়হান হালকা হেসে বলে, ঠিক আছে, জব কি হুকুম মেরা বিবি। অরিত্রী হেসে উঠে রায়হানের কথা শুনে। পরের দিন সকালটা অরিত্রীর জন্য হলো অদ্ভুত রকমের উত্তেজনা। অনেকদিন পর অফিসে ফিরছে সে মনে মনে ভাবছে, আমি আবার সেই অফিসে যাচ্ছি। কিন্তু এবার আর আগের মতো না, এবার সে শুধু অরিত্রী না, সে রায়হান মির্জার স্ত্রী। রায়হান রেডি হয়ে বের হওয়ার আগেই একবার অরিত্রীর দিকে তাকালো। চোখে সেই চেনা দৃঢ়তা, কিন্তু তার ভিতরে আজ আলাদা একটা নরম ভাব। অরিত্রীর কপালে হালকা করে ঠোঁট ছুঁয়ে বলল, চলো। গাড়িতে উঠে অরিত্রীর বুকের ভিতরে হালকা ধকধক শব্দ শোনা যায়।
পরিচিত রাস্তা, পরিচিত মোড়, কিন্তু অনুভূতিটা সম্পূর্ণ নতুন। অফিসের গেটের সামনে গাড়ি থামতেই অরিত্রীর হাত একটু কাঁপে। রায়হান সেটা টের পায়, হাত বাড়িয়ে অরিত্রীর হাতটা ধরে একবারে শক্ত করে চেপে ধরে। অফিসে ঢুকে অরিত্রী আগের ডেস্কে বসে পড়ে। চেয়ারটা, টেবিলটা, ফাইলের গন্ধ সবটাই চেনা, তবুও যেন নতুন। হঠাৎই দৌড়ে আসে রাহা। অরিত্রীকে দেখে চোখ বড় বড় করে, তারপর জড়িয়ে ধরে। কেমন আছো? ভালো। ফাইনালি স্যার আবার তোমাকে এনেছে। ইস, আমি তো ভেবেছি তুমি আর আসবে না। অরিত্রী শুধু হাসে, কিছু বলে না। তার হাসির আড়ালেই লুকিয়ে থাকে একরাশ অনুভূতি, বলতে না পারা, বোঝাতে না পারার। এখন অফিসিয়ালি রায়হানের বিয়ে হিমেল, কিন্তু বাস্তবে রায়হানের বেশিরভাগ কাজই আসে অরিত্রীর কাছে। ফাইল, মেইল, শিডিউল সব কিছুতেই অরিত্রীর হাত। হিমেল বুঝেও কিছু বলে না, শুধু অবাক চোখে দেখে। এভাবেই কেটে যায় আরও 1 মাসের বেশি সময়। রায়হানের গাড়িতে অরিত্রীর নিয়মিত আসা যাওয়া সবারই চোখে পড়ে। লিফটের ভেতরে ফিসফাস, করিডোরের চাপা হাসি সবই হয়, কিন্তু রায়হান অরিত্রীর কেউই এসবে পাত্তা দেয় না। অরিত্রী কাজের দিকে মন দিতে চায়, কিন্তু রায়হান অফিসে এসেও যেন অফিস ভুলে যায়। অযথাই নিজের কেবিনে অরিত্রীকে ডাকে, কখনো ফাইলের অজুহাতে, কখনো স্রেফ এসো বলে। কেবিনের দরজা বন্ধ হলেই রায়হানের হাত বাড়িয়ে দেয় অরিত্রীর দিকে, কখনো জড়িয়ে ধরে বসে থাকে, কখনো কপালে চুমু দেয়। আর এদিকে হিমেল দরকারি ফাইল নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে, মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা। আরেকদিন রায়হান অরিত্রীকে নিজের কেবিনে ডাকে, এরপর অরিত্রীকে বলল কাছে আসতে। অরিত্রীকে নিজের কোলের উপরে বসিয়ে আস্তে করে অরিত্রীর ওড়নাটা সরালো রায়হান। অরিত্রী রায়হানের হাত ধরে, কি করছেন? আমার কাজ আমাকে করতে দাও, একদম ডিস্টার্ব করবে না। বলেই অরিত্রীর হাত ছাড়িয়ে নেয় রায়হান। এরপর অরিত্রীর জামাটা একটু টেনে নিচের দিকে নামিয়ে তার বুকের তিলটার গভীরভাবে টোটালি স্পর্শ করে দেয় রায়হান। অরিত্রী ফিসফিস করে বলে, এটা অফিস। সো হোয়াট, অফিস ম্যাটার করে না, তুমি আমার বউ, এটাই ম্যাটার। তাই আমি যেখানে ইচ্ছা যা খুশি ইচ্ছা করতে পারি। বলেই আবারও তিলটায় মুখ ডুবিয়ে দেয় রায়হান। সময়টা এমনই খুনছুটিতেই কাটছিল, কিন্তু সেদিন ছিল আলাদা, কারণ সেদিন ছিল অফিসের পার্টি। সন্ধ্যায় প্ল্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। বিকেলে রেডি হওয়ার সময় অরিত্রী আলমারি খুলে শাড়িগুলো বের করলো, একটার পর একটা রায়হানের সামনে ধরে দেখাচ্ছে। এটা পরবো? লাল শাড়িটা তুলে ধরে। না, কেন? লাল শাড়িতে তোমায় দেখার অধিকার শুধু আমার। অরিত্রীর ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে। এরপর আবার কালো শাড়ি তুলে ধরে। এটা? না। কেন? কালোতে আবার কি সমস্যা? কালো শাড়িতে তোমাকে অনেক বেশি আকর্ষণীয় লাগে, আমি পার্টিতে গিয়ে কন্ট্রোলেস হতে চাই না। রায়হানের কথা শুনে অরিত্রী ভ্রু কুঁচকে যায়। একটু পরে নীল শাড়িটা দেখায়। এটা? না। একটু থেমে, আচ্ছা এটাই পড়ো। অরিত্রী শাড়ি পরতে যাবে, রায়হান সামনে দাঁড়ায়। তখনই টের পায় রায়হান পেছনে দাঁড়িয়ে তাকিয়ে আছে অরিত্রীর দিকে। আয়নার চোখে চোখ ভরে যায়। অরিত্রী আয়নার দিকে তাকিয়েই বলে, অনুগ্রহ করে আপনি একটু বের হলে আমি চেঞ্জ করতে পারি, জাহাপনা। কোনো উত্তর নেই, শুধু ধীর পায়ে এগিয়ে আসার শব্দ কানে আসে অরিত্রীর। অরিত্রী হঠাৎই ঘুরে দাঁড়ায়, তখনই রায়হান একদম তার কাছে। তোমার এমন কোনো জায়গা কি আছে যেটা আমার অজানা, যেটা আমার স্পর্শহীন? কথার সঙ্গে সঙ্গে অরিত্রীর মুখটা দুহাতে ধরে নিজের মুখের সাথে কাছেই তুলে নেয়। কোনটা আমার অদেখা? চলো আজ সবটাই দেখবো। অরিত্রীর মুখ লাল হয়ে যায় লজ্জায়। সে দ্রুত সরে দাঁড়িয়ে বলে, আপনার মুখে কিচ্ছু আটকায় না, নির্লজ্জ আপনি। রায়হান অরিত্রীর কানে কাছে ফিসফিসিয়ে বলে, আমি নির্লজ্জ না হলে তুমি মা ডাক শুনবে কিভাবে? এইবারও অরিত্রী সহ্য করে না, ঠেলে দিয়ে রায়হানকে রুমের বাইরে বের করে দরজা বন্ধ করে দেয়। দরজার ওপারে দাঁড়িয়ে রায়হান চাপা হাসি দেয়, আর ভেতরে অরিত্রী নিজের মুখ দেখে লজ্জায় দাঁড়িয়ে থাকে। সন্ধ্যায় দুজনে বের হয় পার্টির উদ্দেশ্যে। হোটেলের সামনে গাড়ি থামতেই চারপাশের দৃষ্টি যেন একসাথে এসে পড়ে অরিত্রীর উপরে। ফিসফিসানি শুরু হয়, কিন্তু কেউ সামনে এসে কিছু বলে না। ভেতরে ঢুকতেই আলো, মিউজিক, মানুষের কোলাহল পাওয়া যায়। একটু দূরে হিমেলের সাথে জরুরি কথায় ব্যস্ত হয়ে যায় রায়হান। অরিত্রী একাই দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই ঘটে যায় ঘটনাটা। একজন ভদ্রলোক, যে কোম্পানির সাথে ডিল হবার কথা, সেই কোম্পানির সিইও অরিত্রীর কাছে এগিয়ে এসে ফিসফিস করে বলল, হে বিউটিফুল লেডি, তুমি খুব সুন্দরী, আমার তোমাকে খুব ভালো লেগেছে। অরিত্রীর চোখ মুখ পাল্টে যায়। সে আশেপাশে রায়হানকে খোঁজে, কিন্তু লোকটা থামে না। আবারও বলে, আমার সঙ্গ দেওয়ার জন্য চলো আমার সাথে। মিস্টার মির্জা তোমাকে কত দেই, আমি আরও বাড়িয়ে দেব। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই লোকটার গালে একটা চড় বসে যায়।
শব্দটা শুধু গালে না, পুরো হল জুড়েই ছড়িয়ে পড়ে। চরের শব্দটা যেন পুরো হল রুম ছড়িয়ে পড়ল। মুহূর্তেই মানুষের মুখে হাসি থেমে গেল। কয়েক সেকেন্ডের জন্য সবাই স্থির হয়ে তাকিয়ে আছে রায়হানের দিকে। লোকটা হতভম্ব, নিজের গাল চেপে ধরে তাকিয়ে আছে, বিশ্বাস করতে পারছে না কি হলো। গ্লাস হাত থেকে পড়ে ভেঙে যায়। রায়হান দাঁড়িয়ে আছে তার সামনে। রায়হানের চোখ তখন আগুন, দাঁত চেপে গলা নামিয়ে ভয়ঙ্কর কণ্ঠে বলে, তুই জানিস তুই কি বলেছিস? লোকটা কিছু বলতে যায়, আমি তো তার আগেই রায়হান বলে ওঠে, একটা কথা মনে রাখবি, ওই মেয়েটা আমার স্ত্রী। আমার স্ত্রী। এই কথাটা রায়হান জোরেই চিৎকার করে বলে। মুহূর্তেই আশেপাশের গুঞ্জন শুরু হয়ে যায়। একটু থেমে রায়হান আবারও, শুধু স্ত্রী না, ও আমার সব কিছু। তার দিকে কোনো জোর দেওয়ার আগে তোর নিজের খবরটা কোথায় হবে ভেবে নিস। লোকটার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে আর কথা বলতে পারে না। রায়হান খেপে গিয়ে আরেকটা চড় বসিয়ে দেয় লোকটার গালে। এভাবে রায়হান তেড়ে যেতে থাকে। ম্যানেজমেন্টের লোক এগিয়ে আসে, পরিস্থিতি সামলানোর চেষ্টা করে, স্যার প্লিজ। কিন্তু কেউ রায়হানকে আটকাতে পারে না। এদিকে রায়হান লোকটার নাক মুখ ফাটিয়ে রক্ত বের করে ফেলেছে। পরিস্থিতি যখন একদম হাতের বাইরে চলে যায়, তখনই অরিত্রী এগিয়ে এসে রায়হানের কাছে। অরিত্রীর হাত কাঁপছে, মুখেও কোনো কথা বেরোচ্ছে না। তাও অনেক কষ্টে সে রায়হানের কাঁধে হাত রাখে। ছেড়ে দাও না প্লিজ, মরে যাবো তো। রায়হান রেগে গিয়ে মেরে ফেলতেই তো চাচ্ছে। অরিত্রী এবার আরও অনুনয় করে, প্লিজ ছেড়ে দাও না। রায়হান অরিত্রীর কোনো কথাই শোনে না। অরিত্রী এবার জোরে চিৎকার করে, রায়হান ছেড়ে দাও। এই প্রথম অরিত্রীর মুখে নিজের নাম শুনে মনে হয় হুঁশ ফিরে আসে রায়হানের। রায়হান লোকটাকে ছেড়ে দিল। এরপর আবার হিমেলের দিকে তাকিয়ে ডিল ক্যান্সেল। শুধু এই একটা লাইন, কোনো ব্যাখ্যা নেই। তারপর ঘুরে অরিত্রীর হাত ধরে নেয় শক্ত করে। চলো। অরিত্রী কিছু বলে না, শুধু রায়হানের হাতটাই চেপে ধরে। গাড়িতে উঠেই অরিত্রী বলে, এভাবে না মারলেও হতো। রায়হান স্টিয়ারিংয়ে হাত রেখে গভীরভাবে শ্বাস নিয়ে, ও তোমাকে নিয়ে দর কষাকষি করেছে, আর আমি এভাবে মারবো না? বাস্টারটাকে আমি আজ মেরেই ফেলতাম। অরিত্রী চুপ করে যায়। এরপর আর কিছু বলার থাকে না। কিছুক্ষণ পরে নিজেকে নর্মাল করে রায়হান গাড়ি স্টার্ট দেয়। শহরের আলো জানালার বাইরে ছুটে যাচ্ছে, আর গাড়ির ভেতরে শুধু দুটো মানুষের শ্বাস। বাসায় পৌঁছে অরিত্রী সোজা রুমে চলে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকায়। আছে নিজেকে অন্যভাবেই দেখছে। সে আর কোনো মেয়ে না। আছে, বুঝেছে এই মানুষটা শুধু ভালোবাসেই জানে না, আগলে রাখতেও জানে। রায়হান একটু পরেই রুমে আসে। দরজা বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে থাকে। অরিত্রী ধীরে এগিয়ে এসে রায়হানের সামনে দাঁড়ায়। দুই হাত দিয়ে রায়হানের শার্টটা চেপে ধরে। আজ আমি বুঝেছি তুমি শুধু আমার স্বামী না, তুমি আমার নিরাপত্তার সর্বোচ্চ জায়গা। রায়হানের চোখ নরম হয়ে আসে। অরিত্রীকে টেনে বুকে নেয়। এই দুনিয়ায় কেউ যদি তোমার দিকে ভুল চোখে তাকায়, আমি আগে তাকে ধ্বংস করব, তারপর কথা বলবো। অরিত্রী চোখ বন্ধ করে রায়হানের বুকে মাথা রাখে, আর মনে মনে ভাবে এই বুকটা এখন তার পৃথিবী। পরের দিন অফিসে গিয়ে 50% শেয়ার অরিত্রীর নামে করে দেয় রায়হান। এরপর রায়হান টেবিল থেকে একটা ফাইল তুলে দেয় অরিত্রীর কাছে। এই প্রজেক্টটা তুমি দেখবে। অরিত্রী অবাক। এটা তো বোর্ড লেভেলের। তুমি পারবে। না পারলে? রায়হান এবার অরিত্রীর চোখে চোখ রেখে বলে, আমি আছি। অরিত্রী আর কথা বাড়াতে চাইল না, কারণ এই আমি আছি একসময় শক্তি ছিল, কিন্তু এখন সেটা নির্ভরতা হয়ে উঠেছে। দিনের পর দিন কেটে যায় এভাবেই। অরিত্রী এখন অফিসে কাজ করছে, সিদ্ধান্ত নিচ্ছে, মিটিং হ্যান্ডেল করছে। সবাই তাকে সম্মান করে, কিন্তু সেটা তার যোগ্যতার নাকি রায়হানের ছায়ায়, সেটা সে বুঝে উঠতে পারে না। এভাবেই দিন এগোয়। একদিন ছুটির দিনে রায়হানের খালামণি আসে তার বাসায়। অরিত্রীও বেশ খুশি হয়ে যায় পুপিকে দেখে। অরিত্রী নিজের হাতে রান্না করে সবার জন্য। দুপুরে খাওয়া দাওয়া করে তিনজনে গল্প করতে লাগলো। এরপর রায়হানের খালা, বাবা, তোর খালুর হার্টের ব্যথা আবার বেড়েছে। আমি ভাবছিলাম দেশের বাইরে নিয়ে যাব। কয়টা দিন যদি রৌদ্র তোদের এখানে থাকে, তাহলে কি তোদের বেশি সমস্যা হবে? রায়হান বলার আগেই অরিত্রী, কোনো সমস্যা হবে না ফুপু, আপনি রুদ্রকে পাঠিয়ে দিন। এরপর আরও বেশ কিছুক্ষণ গল্প করে রায়হানের খালা চলে যায় বিকেলের দিকে। পরের দিন রুদ্র আসবে বলে অরিত্রী আর অফিসে যায় না। দুপুরে রাগিয়ে দিয়ে রুদ্র আসে বাসায়। দুপুরে খাওয়া দাওয়া করে অরিত্রী আর রুদ্র অনেকক্ষণ গল্প করে। এই প্রথম রায়হানকে ছাড়া অরিত্রীর এই বাসাতে বোরিং লাগছে না। সন্ধ্যায় রায়হান ফিরলে তিনজন একসাথে বসে কফি খায়, গল্প করে। এভাবেই কেটে যায় দিন, কেটে যাচ্ছে সপ্তাহ। রুদ্র বাসায় থাকায় অরিত্রী এখন অফিসে যায় না। দুজনে গল্প করে, টিভি দেখে, সময় বেশ ভালোই কেটে যাচ্ছে এভাবে। হঠাৎ একদিন রাতে রায়হানের ফোন বেজে উঠল। রাতে অদ্ভুত রকমের শান্ত ছিল। মির্জা প্যালেসের করিডোরে হালকা আলো, বাইরে দূরের গাছগুলো বাতাসে নড়ছে। রায়হান তখন রুদ্রের সাথে গল্প করছে।
অরিত্রী বিছানায় বসেছিল, রায়হানের ফোনটা বেড সাইড টেবিলে রাখা। একবার দুইবার ফোনটা বেজে যাচ্ছে। অরিত্রী প্রথমে পাত্তা দেয়নি, কিন্তু টানা কল দেখে অস্বস্তি হলো। স্ক্রিনে চোখ পড়তেই দেখলো আননোন নাম্বার। ফোনের ভিতরে একটা অজানা খচখচানি হলো। অফিসের কোনো জরুরি কাজ? অরিত্রী দুবার ডাকলো, রায়হান। কোনো উত্তর নেই। নিচ থেকে হাসির শব্দ আসছে। ফোনটা আবার বেজে উঠলো। একটা সিদ্ধান্তে এসে অরিত্রী ফোনটা হাতে নিল, কিন্তু অরিত্রী কথা বলার আগে ওপাশ থেকে কণ্ঠ ভেসে এলো, স্যার, সীমান্তর মা কোনোভাবেই রাজি না। তার ভুল সে স্বীকার করতেও রাজি না। আপনি যদি বলেন তাহলে শেষ করে দেই। সময় যেন এক সেকেন্ডেই থেমে গেল। অরিত্রীর মাথার ভিতরে হঠাৎ করে শোষো করে শব্দ করে উঠল। চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। সে বুঝতেই পারলো না এই কথাগুলো ঠিক কি শুনলো। শেষ করে দিই? শেষ মানে কি? অরিত্রীর হাত কাঁপতে লাগলো। বুকের ভিতরে এমন একটা চাপা অনুভব করলো যেন বাতাস ঢুকছে না। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ফোনটা কেটে দিল অরিত্রী। ঘরটা হঠাৎ করে অচেনা মনে হলো। দেয়ালগুলো যেন এগিয়ে আসছে। বিছানার উপরে ফোনটা ছুঁড়ে মেরে অরিত্রী কয়েক কদম পিছিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল। মাথার ভেতরে চিন্তাগুলো এলোমেলো ভাবে আছড়ে পড়ছে। সীমান্ত দুলাভাই আটকে রাখা, শেষ করে দেয়া, না এটা হতে পারে না। রায়হান, যে মানুষটা সকালে কপালে চুমু দিয়ে বলে গুড মর্নিং বউ, সেই মানুষটাই এইসব। বুকের ভেতরে হালকা মোচড় দিয়ে উঠল। অরিত্রী নিজে হাত শক্ত করে চেপে ধরল, যেন নিজেকে ধরে রাখতে পারে। কিছুক্ষণ পর রায়হান রুমে আসলো। অরিত্রীকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রায়হান পেছন থেকে এসে জড়িয়ে ধরল। কি হচ্ছে ম্যাডাম? অরিত্রীর শরীরটা কেঁপে উঠল। এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে ঝামটা দিয়ে রায়হানকে ঠেলে সরিয়ে দিল। ডোন্ট টাচ মি। রায়হান পুরোপুরি থমকে গেল। কি হয়েছে? অরিত্রীর চোখে পানি জমে আছে, কিন্তু কণ্ঠে আগুন। কি হয়নি? তুমি এত জঘন্য খারাপ, ছি, আমার ঘেন্না হচ্ছে। তোমার স্ত্রী আমি। রায়হানের কপাল কুঁচকে গেল। কি বলছো তুমি? পরিষ্কার করে বলো। কি বলার বাকি আছে? তুমি দুলাভাইকে আটকে রেখেছিলে, আবার তার মাকে খুন করতে চাচ্ছ। এই কথাটা শোনা মাত্র রায়হানের মুখের রং বদলে গেল। সে ধীরে ধীরে নিজের ফোনটা তুলে নিল। স্ক্রিনে চোখ বোলাতেই সব ক্লিয়ার হয়ে গেল তার কাছে। কার ফোন ছিল, কি কথা হয়েছে সব। এক মুহূর্ত চুপ করে থেকে রায়হান বলল, অরিত্রী, তুমি ভুল বুঝছো। ভুল? আমি নিজের কানে শুনেছি। অরিত্রী এবার পুরোপুরি ভেঙে পড়ল। এতদিনের বিশ্বাস, ভালোবাসা সব যেন মুহূর্তেই মাটিতে পড়ে চূর্ণ হয়ে যাচ্ছে। আমি তোমায় কি ভেবেছিলাম জানো? একটা নিরাপদ জায়গা, একটা বিশ্বস্ত মানুষ, একটা শক্ত হাত। আর তুমি? রায়হান এগিয়ে আসতে চাইলে অরিত্রী পিছিয়ে যায়। কাছে আসবে না। আমাকে কথা বলতে দাও। না, তুমি যা করেছো আমি কিছুই শুনতে চাই না। রায়হান চেষ্টা করলো গলা নরম রাখতে। সীমান্তর ব্যাপারটা। চুপ, তুমি মুখ খুলবে না একদম। আমি তোমার মতো অমানুষের সাথে জীবনেও থাকবো না। ঘরটা যেন হঠাৎ করেই ভারী হয়ে গেল অরিত্রীর কাছে। ডিভোর্স দিব আমি তোমায়। আজ এক্ষুনি চলে যাব আমি। এই কথাগুলো যেন রায়হানের বুকের ভেতরে বিস্ফোরণ ঘটালো। সে কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল। চোখের দৃষ্টি ধীরে ধীরে বদলে যেতে লাগলো। সেই চেনা রায়হান, যে শান্ত, নিয়ন্ত্রিত, সে মানুষটা যেন কোথাও হারিয়ে যাচ্ছে। আমার থেকে চলে যাবে? ডিভোর্স দেবে? কণ্ঠে এখন আর নরম ভাব নেই রায়হানের। তুমি ভাবছো এত সহজ? অরিত্রী কাঁপা গলায়, তুমি আমাকে আটকাতে পারবে না। এবার রায়হান হেসে ফেলল, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা নেই। দেয়াচ্ছে ডিভোর্স। কিভাবে তুমি আমার থেকে মুক্তি পাও আমি সেটাই দেখব। বলেই রায়হান নিজের টি শার্টটা খুলে ফেলল। এরপর রায়হান এক পা এগোলো, অরিত্রী এক পা পিছলো। কিন্তু পরের মুহূর্তে রায়হান অরিত্রীকে টেনে নিজের কাছে এনে অরিত্রীর ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দিল। অরিত্রী অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়ানোর কিন্তু কোনোভাবেই পারছে না। এবার রায়হান অরিত্রীকে দেয়ালের সাথে মিশিয়ে নিয়ে এক ঝটকায় অরিত্রীর গা থেকে অন্না সরিয়ে দিল। এরপর মুখ ডুবিয়ে দিল অরিত্রীর গলায়, যেন রায়হান সব রাগ শোধ তুলছে অরিত্রীর গলায়। অরিত্রী কুকড়ে উঠল। এরপর অরিত্রীকে ছুঁড়ে ফেলে দিল বিছানার উপরে। অরিত্রীর কোমরের ব্যথা পেল, কিন্তু এদিকে রায়হানের খেয়াল নেই। সে ঝাঁপিয়ে পড়ল অরিত্রীর উপরে। অরিত্রী অনেক চেষ্টা করলো নিজেকে ছাড়ানোর, কিন্তু সে ব্যর্থ হলো। এক পর্যায়ে অরিত্রী ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিল। সে অঝরে কেঁদেই চলেছে। এভাবেই পার হলো মিনিট, ঘন্টা। রায়হান ক্লান্ত শরীরে অরিত্রীর বুকে মাথা রেখে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর অরিত্রী রায়হানকে ছাড়িয়ে কোনো মতে জামাটা গায়ে জড়িয়ে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার ছেড়ে ভিজতে থাকে বেশ অনেকটা সময় নিয়ে, আর অঝরেই কাঁদতে থাকে। এর আগেও রায়হান অনেকবার অরিত্রীর কাছে এসেছে, কিন্তু এইরকম জানোয়ার রূপী রায়হানকে অরিত্রী এর আগে কোনোদিন দেখেনি। সে শুধু নীরেনে নিজের শরীরের দিকেই দেখছে। সারাটা শরীরের জায়গায় জায়গায় ক্ষত হয়ে গিয়েছে। বেশ অনেকক্ষণ হলেও অরিত্রী যখন বের হয় না, তখন রায়হান দরজায় নক করে। অরিত্রী নিজেকে সামলে এবার বের হয় ওয়াশরুম থেকে। রায়হানের চোখ তখন
পলকহীনভাবে অরিত্রীর দিকেই তাকিয়ে, কিন্তু সেদিকে অরিত্রীর খেয়াল নেই। অরিত্রী বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই জ্বর এসে যায় অরিত্রীর। কোন দিক দিয়ে সকাল হয়ে যায় অরিত্রী টেরই পায় না। অরিত্রী যখন চোখ খুলে তাকায় তখন প্রথমে বুঝতেই পারে না সে কোথায় আছে। মাথার ভিতরে কেমন একটা ঝিমুনি, চোখ দুটো ভারী হয়ে আছে, আশেপাশের আলোটা ঝাপসা লাগছে। কয়েক সেকেন্ড পর ধীরে ধীরে চোখের ফোকাস ঠিক হতেই সে দেখতে পায় রায়হান তার একদম কাছে বসে আছে। রায়হানের কপালে ভাঁজ, চোখে ক্লান্তি, কিন্তু মনোযোগ পুরোটা অরিত্রীর দিকে। হাতে একটা কাপড় ভেজানো, খুব যত্ন করে অরিত্রীর কপালে জল পড়তে দিচ্ছে। এই দৃশ্যটা বুঝতে অরিত্রীর বেশ খানিকটা সময় লেগে গেল। মাথার ভিতরে হঠাৎ করে স্মৃতিগুলো ধাক্কা দিয়েই ঢুকে পড়ল। গত রাত, চিৎকার, রায়হানের বদলে যাওয়া মুখ, ভয়, সব মনে পড়তে অরিত্রীর বুক ধক করে উঠল। সে সাথে সাথে রায়হানের কাছ থেকে দূরে সরে যেতে চাইল, কিন্তু শরীরটা যেন কথাই শুনছে না, হাত পা নড়তেই চাইছে না, কিন্তু শক্তিও পাচ্ছে না। পুরো শরীরটা নিস্তেজ হয়ে আছে। ঠিক তখনই দরজায় হালকা শব্দ হলো। একজন সার্ভেন্ট স্যুপ নিয়ে ঢুকে পড়ল। রায়হান সার্ভেন্টের হাত থেকে বাটিটা নিজেই নিয়ে নিল, চামচে করে স্যুপ তুলে অরিত্রীর দিকে এগিয়ে দিল। অরিত্রী মুখ ফিরিয়ে নিয়ে কড়া গলায় বলল,